নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর নিয়ে। ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর নিয়ে আলোচনা করার কারণটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে আমি মনে করি প্রচুর স্কোপ আছে। যদি নেক্সট 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স দেখেন, ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে কিন্তু হিউজ গ্রোথের স্কোপ আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে না, ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর কোম্পানির কাজ কি? ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের কোম্পানির মেন বিজনেস মডেলটা হচ্ছে, এরা কি করে, এরা হচ্ছে এদের টার্গেট হচ্ছে যত পয়সাওয়ালা লোক আছে, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, যাদের প্রচুর টাকা আছে, সেসব ফ্যামিলি, তাদের কি করে, তাদেরকে আরো বড় লোক করা, মানে তাদের টাকাটাকে আরো বাড়ানো। এটা হচ্ছে বেসিক্যালি ওয়েলথ ম্যানেজমেন্ট, যে কোনো ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির কাজ। ভারতবর্ষে কি হচ্ছে, যত দিন যাচ্ছে দেখবেন হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল মানে পয়সাওয়ালা লোকের সংখ্যা বাড়ছে, এবং যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল আছে তাদের নেটওয়ার্থও বাড়ছে সমান। আর সব থেকে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির সব থেকে বড় প্লাস পয়েন্ট কি হবে, এমনি যত কোম্পানি দেখবেন, সেটা আপনার রিয়েল এস্টেট কোম্পানি দেখুন, কোনো এফএমসিজি কোম্পানি দেখুন, কোনো জুয়েলারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি দেখুন, এসব বিজনেসে কি হয়, প্রচুর ক্যাপিটাল লাগে, টাকা লাগে, মানে বারবার আপনাকে ক্যাপিটাল ইনভেস্ট করতে হয়। কিন্তু একটা ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল, তারপরে তাকে আর হিউজ কোনো ক্যাপিটালের দরকার পড়ে না। তখন তার কি লাগে, শুধু এমপ্লয়ি কস্ট। এখানে এমপ্লয়ার হচ্ছে যারা এমপ্লয়ি আছে কোম্পানির এমপ্লয়ি হচ্ছে এখানে কোম্পানির আসল প্রপার্টি বলতে পারেন, অ্যাসেট বলতে পারেন। পুরো বিজনেসটা কিন্তু কন্ট্রোল করা হচ্ছে এমপ্লয়। ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরটা এরকম একটা সেক্টর আছে, আমি মনে করি নেক্সট 5 to 10 ইয়ার্স এই সেক্টরের মধ্যে একটা হিউজ গ্রোথ আসার প্রচুর স্কোপ আছে। আজকে আমরা দেখবো ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের যে এদের বিজনেস মডেলটা কিরকম, কেন এটা বেটার, কেন এই সেক্টরটা এত বেটার, আর প্লাস এখানে স্কোপ কিরকম আছে। ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর বলতে, একটা ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের যদি বিজনেস মডেলটা দেখেন, এদের বেসিক্যালি দুটো কাজ, একটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট। এটা কি করে, যত এইচএনআই আছে, এইচএনআই, আলট্রা এইচএনআই বলতে যারা প্রচুর বড় লোক আর কি, যারা একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিতে এসে 50 কোটি টাকার উপর ইনভেস্ট করে, মানে ম্যানেজ করার জন্য দেয় ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিকে। আর এইচএনআই বলতে যারা 25 থেকে 50 কোটি টাকা এই রেঞ্জের টাকা একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিকে এরা ম্যানেজ করার জন্য দেয়। এক নম্বর হচ্ছে আলট্রা এইচএনআই, যেটা সব থেকে বড় লোক বেশি। 2 নম্বর হচ্ছে এইচএনআই, আর 3 নম্বর হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে যাদের নেটওয়ার্ক 5 কোটি, মানে 5 থেকে 20 কোটি টাকার মধ্যে আর কি। এই মোটামুটি 3টে হচ্ছে বড় লোক ক্যাটাগরি, আলট্রা এইচএনআই আর হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির কাজ হচ্ছে যে এই 3টা ক্যাটাগরির যে লোক আছে এদের টাকাটাকে ম্যানেজ করা। এটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্টের কাজ। এদের বিজনেস মডেলটা কি, এদের বিজনেস মডেল হচ্ছে এদের দুভাবে এরা ম্যানেজ করে, একটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট আর হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট। ওয়েলথ ম্যানেজমেন্টে কি হয়, ওয়েলথ ম্যানেজমেন্ট মানে হচ্ছে, মনে কর আমি একজন এইচএনআই আছে, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল আছি, আমি আমার 20 কোটি টাকা কোনো কোম্পানিকে দিলাম, কোনো একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিকে দিলাম। সে কি করবে, আমার টাকাটা কোনো একটা মিউচুয়াল ফান্ড কোম্পানিকে দিয়ে দিবে, সে আমার টাকাটা ইনভেস্ট করে দিল, কোনো একটা ইটিএফ কোম্পানিকে ইনভেস্ট করে দিল, এআইএফ ইনভেস্ট করে দিল, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ইনভেস্ট করে দিল, সে তার পছন্দ মতো কোনো একটা কোম্পানিতে দিয়ে দিল, সে তো এইচডিএফসি এমসি কে দিয়ে দিল, সে যেটা বুঝবে আর কি, সে বুঝে আমার টাকাটা কাছে ইনভেস্ট করে দিল, বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে দিল। এটাকে বলে ওয়েলথ ম্যানেজমেন্ট করা। যেটা অ্যাসেট ম্যানেজমেন্ট হচ্ছে যখন ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির নিজস্ব কিছু মিউচুয়াল ফান্ড থাকবে, নিজস্ব কোনো এআইএফ থাকবে, মানে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড থাকবে, আমার টাকাটা সে কিছু টাকা দিয়ে দিল অন্য কোম্পানিকে, অন্য একটা মিউচুয়াল ফান্ডকে ইনভেস্ট করার জন্য, ওটা চলে গেলো ওয়েলথ ম্যানেজমেন্টে। আর অ্যাসেট ম্যানেজমেন্ট হচ্ছে যখন একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির নিজস্ব ফান্ড থাকবে, নিজস্ব মিউচুয়াল ফান্ড থাকবে, নিজস্ব কোনো এআইএফ এ আমার টাকাটা ইনভেস্ট করবে, ওটাকে বলছে অ্যাসেট ম্যানেজমেন্ট। তাহলে কি ওয়েলথ ম্যানেজমেন্ট যখন করছে কোম্পানি, তখন তার কি হচ্ছে, তার কিন্তু একটা কমিশন পাচ্ছে কোথা থেকে, সে মিউচুয়াল ফান্ড কোম্পানিতে, মানে এএমসিতে একটা কমিশন পাচ্ছে, না কি এখানে ইনকামটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা যে কোম্পানিকে দেশে মিউচুয়াল ফান্ড করাচ্ছে এএমসি কোম্পানি পাচ্ছে, আর একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি পাচ্ছে। আর অ্যাসেট ম্যানেজমেন্টে কি হচ্ছে, পুরোটাই কিন্তু ইনকাম
ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির হচ্ছে, এবং সাথে নিজস্ব মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছে। বুঝা গেল, ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি বেসিক্যালি দুটো বিজনেস ভার্টিকাল। একটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট, যেখানে কোম্পানি ক্লায়েন্টের টাকাটা নিয়ে অন্য কোনো এএমসি কোম্পানিকে দিয়ে দিচ্ছে ইনভেস্ট করার জন্য। আর হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট, যেখানে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি কি করছে, ক্লায়েন্টের টাকাটা তার নিজস্ব কোনো ফান্ড আছে, নিজস্ব কোনো মিউচুয়াল ফান্ড, নিজস্ব কোনো এআইএফ, নিজস্ব পিএমএস ফান্ড, সেখানে ইনভেস্ট করছে। তার ফলে কি হচ্ছে, ওয়েলথ ম্যানেজমেন্ট থেকে অ্যাসেট ম্যানেজমেন্টের মার্জিনটা বেশি। আর অনেক ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি আর একটা ভার্টিকাল আছে ক্যাপিটাল মার্কেট। এটা কিন্তু ক্যাপিটাল মার্কেটও এদের নিজস্ব ট্রেডিং প্ল্যাটফর্ম থাকে। তারপরে এরা কি করে, এরা বড় বড় কোম্পানির আইপিও করতে সাহায্য, বড় বড় কর্পোরেটস আইপিও নিয়ে চলে আসে মার্কেটে, এখান থেকে ওদের মধ্যে একটা ইনকাম হয়। বেসিক্যালি তিনটা ইনকাম এদের, ওয়েলথ ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, আর হচ্ছে ক্যাপিটাল মার্কেট থেকে। ক্যাপিটাল মার্কেটে কি করে, যখন কোনো কোম্পানি আইপিও নিয়ে আসে তখন সেটাই পুরো আইপিওটাকে প্রসেস করে। এখান থেকে এদের একটা কি হয়, একটা ট্রানজাকশনাল ইনকাম হয় আর কি, একটা মানে একবারে একটা এই একটা ভালো ইনকাম হয় এখান থেকে, এদের বলে ট্রানজাকশনাল ইনকাম। এবার দেখুন এদের যে ইনকামটা হয়, দুটো প্রসেসে ইনকাম হয়। হচ্ছে ARR, এটা হচ্ছে অ্যানুয়াল রেকারিং রেভিনিউ। মানে অ্যানুয়াল রেকারিং রেভিনিউ মানে এই ইনকামটা একবার শুরু হলে এটা বারবার চলতে থাকে ইনকামটা। আর হচ্ছে ট্রানজাকশনাল ইনকাম, মানে এরা কোনো কোম্পানি আইপিও নিয়ে চলে আসলো কোনো কর্পোরেটসে, যখন সে আইপিওটা নিয়ে আসলো তখন সেটা ভালো ফিস পেয়ে গেলো একবারে, 1 লাখ 2 লাখ যে টাকা একবারে পেয়ে গেলো, এটা কিন্তু বারবার পাবে না, এটাকে বলে ট্রানজাকশনাল ভলিউম বা ট্রানজাকশনাল ইনকাম বলতে পারেন। তাহলে একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির দু ধরনের ইনকাম আছে, ARR, এটা রেকারিং রেভিনিউ, মানে যেটা প্রতি বছর বাড়তে থাকে, রেগুলার চলতে থাকে ওটা। আর ওটা হচ্ছে ট্রানজাকশনাল ইনকাম। ARRটা কি, ARR দেখুন, মনে করুন একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি কোনো একটা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালের টাকাটা সে একটা মিউচুয়াল ফান্ড কোম্পানিতে ইনভেস্ট করছে। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড কোম্পানি থেকে প্রতি বছর কমিশন পাচ্ছে না, প্রতি বছর সে কমিশন পেতেই থাকবে। এটা যত তার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বাড়তে থাকবে, তার কমিশনও বাড়তে থাকবে। এটা কিন্তু অ্যানুয়াল রেকারিং রেভিনিউ, এই রেভিনিউটা কিন্তু তার সময় বাড়তেই থাকবে। এটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির সব থেকে প্লাস পয়েন্ট, ARR। আর একটা যে ট্রানজাকশনাল ইনকামটা বললাম, অনেক ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি কি হচ্ছে, এরা ক্যাপিটাল মার্কেটেও কাজ করে। হয়তো কোনো কোম্পানি একটা আইপিও নিয়ে আসবে, তখন সে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি কি করবে, সে পুরো জিনিসটাকে প্রসেস করবে। এটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্টের, এটা একটা ট্রানজাকশনাল ইনকাম। এটা কিন্তু ফিক্সড ইনকাম, মানে এটা কিন্তু বারবার হবে না, একবারই। যখন আইপিও নিয়ে আসলো কোম্পানি, তখন সে কিছু টাকা দিয়ে দিল ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিকে, ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি পুরো আইপিওটাকে ম্যানেজ করে। মানে ARRটা হচ্ছে মার্কেট, শেয়ার মার্কেট পছন্দ করে কোন ইনকামটাকে, শেয়ার মার্কেট পছন্দ করে হচ্ছে ARR ইনকামটাকে। এই ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির ARR ইনকাম যত বেশি থাকবে, মার্কেট কিন্তু তাকে বেশি প্রেফার করবে। আর ট্রানজাকশনাল যে ইনকামটা আছে, সেটা কিন্তু ক্যাপিটাল মার্কেট রিলেটেড ইনকাম। মানে যখন শেয়ার মার্কেট বুল মার্কেট থাকবে, তখন বেশি কোম্পানি আইপিও নিয়ে আসবে, তখন সেখানে ইনকামটা বেশি হবে। যখন বিয়ার মার্কেট থাকবে, তখন কোনো কোম্পানি আইপিও আনবে না, বিয়ার মার্কেটকে আইপিও আনতে চায় না, তখন যথারীতি কি হবে, এই ট্রানজাকশনাল ইনকামটা কমে যাবে। এটা কিন্তু শেয়ার মার্কেটের সাথে রিলেটেড, মানে বুল মার্কেট ইনকাম বাড়বে, বিয়ার মার্কেটে কিন্তু ইনকামটা কমবে। ওই জন্য মার্কেট কিন্তু এই ট্রানজাকশনাল ইনকামটাকে বেশি গুরুত্ব দেয় না, বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ARR ইনকামকে। ARR, অ্যানুয়াল রেকারিং রেভিনিউ, এই ইনকামের পোর্শনটা যার বেশি থাকবে, মার্কেট কিন্তু সেই ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিকেই বেশি ভ্যালুয়েশন দেবে। বুঝতে পারছেন, একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির বিজনেস মডেলটা এরকম। আবার ধরুন ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি আর একটা ব্রোকিং কোম্পানি, মধ্যে ডিফারেন্সটা কথা। ব্রোকিং কোম্পানি বলতে আমি অ্যাঞ্জেল ওয়ান, মতিলাল ওসওয়াল, যাদের বেশিরভাগ ইনকামই আর ব্রোকিং থেকে। আর ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি বলতে কি, নুভামা ওয়েলথ বা আনন্দ রাঠি বা 361, এগুলো হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি আর ব্রোকিং কোম্পানি, যেরকম অ্যাঞ্জেল ওয়ান বা মতিলাল ওসওয়ালের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান বা মতিলাল ওসওয়াল, এসব কোম্পানি কি হয়, এদের ইনকামের বেশিরভাগ পোর্শনটা হচ্ছে ব্রোকিং এর উপর নির্ভর করে, মানে ট্রেডিং এর উপর নির্ভর করবে। এদের যে ব্রোকিং অ্যাপসে যত লোক বেশি ট্রেডিং করবে, শেয়ার কেনা বেচা করবে, তত ওদের ইনকাম বাড়বে। তার মানে এদের বিজনেসটা পুরোপুরি শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট। যখন বুল মার্কেট আসবে, তখন প্রচুর লোক মার্কেটে আসবে, ট্রেডিং করবে, তখন ওদের কিন্তু ইনকাম দেখবেন ডাবল ট্রিপল হয়ে যাবে। আবার যখন বিয়ার মার্কেট আসবে, তখন কি হবে, তখন তো নতুন শেয়ার মার্কেটে আসবে না, ট্রেডিং কম হবে, শেয়ার কেনা বেচা কম হবে, তখন আবার এদের ইনকাম কী হবে, পড়ে যাবে।
তাহলে এদের ক্ষেত্রে সমস্যাটা কি আছে, যে কোনো ব্রোকিং অ্যাপস কোম্পানি, অ্যাঞ্জেল ওয়ান, মতিলাল অসওয়াল, আরো যত জিওজিৎ ফিনান্সিয়াল, এরকম 5 পয়সা ক্যাপিটাল, হচ্ছে পিওরলি ব্রোকিং কোম্পানি। মানে এদের ইনকামটা নির্ভর করে ট্রেডিং এর উপরে। তার মানে কি, এদের যখন বুল মার্কেট আসবে তখন ইনকাম বেড়ে যাবে, তখন তোমার শেয়ারটা 2x 3x হয়ে যাবে, ডবল হয়ে যাবে। আবার যখন বিয়ার মার্কেট আসবে তখন দেখবেন এদের ইনকাম কমে যাবে। আমি সিরিয়াস হলো, তো সিরিয়াস হলো তাই হয়, যখন বুল মার্কেট আসে পুরো ইনকাম বেড়ে যায়, কারণ সিরিয়াস হলো তাই, যত শেয়ার কেনা বেচা হবে সিরিয়াস ইনকাম বাড়বে, কারণ এটা শেয়ার ডিপোজিটারি কোম্পানি। এই ব্রোকিং অ্যাপস কোম্পানি, শেয়ার ডিপোজিটারি কোম্পানি, এদের সমস্যা একটাই, বুল মার্কেটে এদের শেয়ারের প্রাইস ডাবল হয়ে গেছে, আর বিয়ার মার্কেটে আধা হয়ে যাবে। মানে এখান থেকে আপনি সেকুলার গ্রোথ পাবেন না, কনসিস্টেন্ট গ্রোথ পাবেন না। তো যদি আপনি ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি রাখেন, সে আনন্দ রাঠি, 361 বা নুভাম অয়েল, এদের বিজনেসটা কিন্তু ডাইরেক্ট শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট না। এদের তো এদের ইনকামের বেশিরভাগ পোর্শনটা কি, এআরআর, মানে অ্যানুয়াল রেকারিং রেভিনিউ। এরা কি করছে, হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালদের টাকাটাকে ম্যানেজ করছে, কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে, কোন ইটিএফ এ ইনভেস্ট করবে, কোন পিএমএস এ ইনভেস্ট করবে, এগুলো দেখছে। যার ফলে এদের ইনকামের বেশিরভাগ পার্টটাকে ফিক্সড ইনকাম, মানে এটা রেগুলার বাড়তেই থাকবে। যত এদের নেটওয়ার্ক বাড়তে থাকবে, মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বড় হতে থাকবে, তত এদের কমিশন বাড়তে থাকবে এইসব ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিতে। যার ফলে কি, আর শেয়ার মার্কেট বুল মার্কেট থাকুক আর বিয়ার মার্কেট থাকুক, এদের কিন্তু ইনকামে কোনো সমস্যা হয় না। ওই জন্য দেখবেন এই ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কিন্তু দেখবেন লাস্ট 3 বছর 4 বছর 5 বছর দেখেন, এটা কিন্তু কনসিস্টেন্টলি গ্রোথ করে যাচ্ছে, 30%, 20%, 25% করে। এদের কিন্তু বুল মার্কেট বিয়ার মার্কেটে এদের ইনকামে কোনো এফেক্ট হয় না। ব্রোকিং কোম্পানিগুলো কিন্তু পুরোপুরি মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট। বুল মার্কেট হলে কি হবে, এদের ইনকাম বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে, আর বিয়ার মার্কেট হলে যথাযথ ইনকাম কমে যাবে। তার মানে কি, এই বুকিং অ্যাপসগুলো হচ্ছে বুল মার্কেট এদের শেয়ারের প্রাইস ডাবল হয়ে যাবে, আর বিয়ার মার্কেটে অর্ধেক হয়ে যাবে। এটা হচ্ছে ডিফারেন্স ব্রোকিং কোম্পানি আর পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির কিন্তু শেয়ারের দামের উঠানামাটা ডাইরেক্ট শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট নয়। বুল মার্কেট থাকুক আর বিয়ার মার্কেট থাকুক, দেখবেন এদের কিন্তু ইনকাম বাড়তেই থাকে, এটা কিন্তু কনসিস্টেন্ট গ্রোথ দেখায়। এই আনন্দ রাঠি, 361 বা নুভামা, এই জন্য ওয়েলথ ম্যানেজমেন্ট ফার বেটার কোম্পানি দেন ব্রোকিং কোম্পানি। বুঝা গেল? ওয়েলথ ম্যানেজ, এই জন্য কি হবে দেখবেন, ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির ভ্যালুয়েশন সবসময় হাই থাকে, মানে মার্কেট সবসময় ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিকে বেটার ভ্যালুয়েশন দেয় দেন ব্রোকিং কোম্পানি। এই জন্য দেখবেন আপনি অ্যাঞ্জেল ওয়ান বা মতিলাল অসওয়ালদের কিন্তু পি অনেক সস্তায় থাকে, কারণ মার্কেটের অতটা ইন্টারেস্ট নাই বুকিং কোম্পানির প্রতি। মার্কেটের ইন্টারেস্ট হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির প্রতি, যেখানে ইনকাম ফিক্সড আছে, যেখানে ইনকাম ইনক্রিমেন্টালি রেগুলার বেড়ে যাচ্ছে। দেখবেন আনন্দ রাঠির কত, আনন্দ রাঠির পি দেখবেন 70-75, 361-এর পি দেখবেন 45-50, ওদিকে অ্যাঞ্জেল ওয়ানের পি দেখুন 18-20, মতিলালের পি দেখুন 10-12। তার মানে মার্কেট বুকিং কোম্পানির থেকে সবসময় ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিকে বেশি ভ্যালুয়েশন দেয়। এবার কিন্তু ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির মধ্যে তো কম্পেয়ার করেন, তাহলে দেখবেন আমি 3টে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি কম্পেয়ার করি। একটা হচ্ছে আনন্দ রাঠি, একটা হচ্ছে 361M, আর একটা হচ্ছে নুভামা অয়েল। এই তিনজন যদি আপনি কম্পেয়ার করেন, তো তিনজনের মধ্যে দেখবেন আনন্দ রাঠির পি সব থেকে বেশি, প্রায় 70-75 পি। তারপরে ভ্যালুয়েশন করা আছে 361-এর 40-45 পি। তারপরে লাস্ট ভ্যালুয়েশন আছে নুভামা ওয়েলথের 25-26 এরকম পিতে ট্রেড করে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বিজনেস মডেল। আনন্দ রাঠির যে বিজনেস মডেল, এদের কিন্তু এরা হচ্ছে পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, এদের কিন্তু ক্যাপিটাল মার্কেটে এরা কোনো কাজ করে না। ট্রেডিং বলেন, ব্রোকিং বলুন, তারপর ইনভেস্টমেন্ট ব্যাংকিং। ইনভেস্টমেন্ট ব্যাংকিং বলতে যে বললাম, যখন কোনো কোম্পানি মার্কেটে আইপিও নিয়ে আসে, এরা পুরো আইপিওটাকে ম্যানেজ করে। আনন্দ রাঠির এরকম কোনো ডিভিশন নেই। আনন্দ রাঠি হচ্ছে পুরো ওয়েলথ ম্যানেজমেন্টই করে, মানে তার ক্লায়েন্ট, তার যে HNI ক্লায়েন্ট রয়েছে বা আল্ট্রা HNI ক্লায়েন্ট, এদের পুরো টাকাটাকে কোন মিউচুয়াল ফান্ডে লাগাবে সেটা দেখে এরা, মানে ডাইরেক্ট ওয়েলথ ম্যানেজমেন্ট, কিন্তু আদার্স কিছু করে না। যার ফলে কি হয়, এদের ইনকামটা কনসিস্টেন্টলি বাড়তে থাকে, শেয়ার বাজারের উপরে ডিপেন্ডেন্ট না। এদের কোর বিজনেসটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট। এই জন্য মার্কেট কি সবসময় আনন্দ রাঠিকে পছন্দ করে বেশি, এদেরকে দেখেন সবসময় হাই ভ্যালুয়েশনে রাখে। এরা লেন্ডিংয়ের কোনো বিজনেস করে না, কোনো লোন ফোন দেয় না, কোনো শেয়ার মার্কেটের কোনো এরা কাজ করে না, ট্রেডিং ফেডিংয়ের মধ্যে নাই, এরা ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের মধ্যে নেই। এই জন্য মার্কেট সবসময় আনন্দ রাঠিকে হাই ভ্যালুয়েশন দেয়। তারপরে দেয় 361M। 361-এর মতো তাই এদের বেশিরভাগ ইনকামটা হচ্ছে ওয়েলথ অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে।
তারপরে এরা ভ্যালুয়েশন দেওয়া হচ্ছে 361 AM কে। সব থেকে কম ভ্যালুয়েশন দেওয়া থাকে নুভামা ওয়েলথকে, কারণ নুভামা ওয়েলথের কিন্তু ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের ইনকামটা যে এআরআর যেটা বলে অ্যানুয়াল রেকারিং রেভিনিউটা কিন্তু ইনকামের পার্সেন্টেজটা আনন্দ রাঠি এবং 361 থেকে কম। এদের একটা ডিভিশন আছে ক্যাপিটাল মার্কেট ডিভিশন, এদের এখানে ট্রেডিং অ্যাপ আছে, তারপরে ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে। ইনভেস্টমেন্ট ব্যাংকিং মানে যখন কোনো কোম্পানি আইপিও নিয়ে আসে শেয়ার মার্কেটে, তোমরা সে আইপিওটাকে ম্যানেজ করে। এদের যে এই পোর্শনটা আছে, যে আইপিও পোর্শন বা ট্রেডিং যে পোর্শনটা আছে, এটা কিন্তু পুরো শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট। যখন শেয়ার মার্কেট বাড়তে থাকে, বুল মার্কেটে এদের ইনকামটা বেড়ে যায় এই পোর্শনটা, আর বিয়ার মার্কেটে কমে যায়। যার ফলে কি হচ্ছে, নুভামা ওয়েলথের একটা বড় ইনকাম কিন্তু শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট। এর জন্য মার্কেট কি করে, নুভামা ওয়েলথকে সব থেকে কম ভ্যালুয়েশন দেয়, আর আনন্দ রাঠিকে সব থেকে বেশি ভ্যালুয়েশন দেয়। আনন্দ রাঠি 1 নম্বরে ভ্যালুয়েশন পায়, 2 নম্বরে পায় 361, আর 3 নম্বর পাচ্ছে নুভামা ওয়েলথ। আবার আনন্দ রাঠির আরো একটা ভালো বিজনেস আছে। এক তো এরা কাস্টমার ওয়েলথ ম্যানেজ করছে, কোন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে হবে, কোন এআইএফ এ ইনভেস্ট করতে হবে, কোন ইটিএফ এ ইনভেস্ট করতে হবে, এটা ম্যানেজ করছে। আর কি করছে, এদের একটা অমনি চ্যানেল নেটওয়ার্ক আছে, ফিনান্সিয়াল সার্ভিস। এটা একটা প্ল্যাটফর্মের মধ্যে, অ্যাপের মধ্যে। এরা কি করে, এই প্ল্যাটফর্মটাকে এরা এই যারা ছোট ছোট মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আছে তাদের জন্য করেছে। এটা তাদের যে কাজকর্ম করতে সুবিধা হবে, ক্লায়েন্টের সাথে ডিলিংস, ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করবে, পুরো একটা অ্যাপ বানিয়ে রেখেছে অমনি চ্যানেল ফিনান্সিয়াল সার্ভিস। এখান থেকেও কিন্তু এদের ভালো ইনক্রিমেন্টাল ইনকাম হয়। এটা কিন্তু শেয়ার বাজারের উপরে ডিপেন্ডেন্ট না। এই একটা প্লাস পয়েন্ট হচ্ছে আনন্দ রাঠির। সেম 361 এর ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট ছাড়াও এদের আরো একটা কি করে, এরা যে আরো একটা এদের একটা বিজনেস ভার্টিকাল আছে, যারা বড় বড় HNI বা এদের মেনটা হচ্ছে আল্ট্রা HNI। 361 এটা স্পেশাল, এটা হচ্ছে আল্ট্রা HNI কে টার্গেট করে, আমি যারা মোটামুটি 50 কোটির বেশি ইনভেস্ট করে আর কি। এই যে বড় বড় ফ্যামিলি যারা আছে, এরা ফ্যামিলি যখন পুরো ওয়েলথ একটা জেনারেশন থেকে আরেকটা যখন ট্রান্সফার করে, ট্রাস্টে যখন ট্রান্সফার হয় আর কি, এরা এই ব্যাপারটাকে পুরো ম্যানেজ করে। বড় বড় ফ্যামিলির মধ্যে একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশন যখন পুরো ওয়েলথটা ট্রান্সফার হয়, পুরো বিজনেস ট্রান্সফার হয়, পুরো টাকা পয়সা ট্রান্সফার হয়, এই জিনিসটাকে ম্যানেজ করে, মানে ট্রাস্টি সার্ভিস বলতে পারেন। এটারও কিন্তু ইনকাম কনসিস্টেন্সলি বাড়তে থাকে। এটারও ইনকাম কিন্তু শেয়ার বাজারের উপরে ডিপেন্ডেন্ট না। আমি বোঝা যাচ্ছে, আনন্দ রাঠি আর 361 AM এর ইনকামটা কিন্তু শেয়ার বাজারের বুল মার্কেট হোক, বিয়ার মার্কেট হোক, তার উপর নির্ভরশীল না। কিন্তু নুভামা ওয়েলথের অনেকটা ইনকাম ডিপেন্ড করে শেয়ার বাজারের ওঠানামার উপরে, কারণ ওদের একটা ক্যাপিটাল মার্কেটের ডিভিশন আছে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং আছে। এই জন্য এদের মার্কেট কি করে, সব থেকে বেশি পছন্দ করে 1 নম্বরে আনন্দ রাঠিকে। ওই জন্য আনন্দ রাঠির পি দেখুন 70-75। 2 নম্বরে পছন্দ করে 361 AM কে, ওই জন্য 361 এর পি 40 থেকে 45। আর সব থেকে লাস্ট হচ্ছে নুভামা ওয়েলথ, এদের পি 25-26 মতো থাকে। বুঝে গেল ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর কেন বেটার। ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের যে ইনকামটা শেয়ার বাজারের ওঠানামার উপরে ডিপেন্ড করে না। আর এখন তো বুঝতেই পারছেন, যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, অ্যাফ্লুয়েন্ট, HNI, আল্ট্রা HNI এই ক্যাটাগরির লোকের সংখ্যা বাড়ছে, মানে বড় লোকের সংখ্যা বাড়ছে। আর প্লাস যারা HNI, আল্ট্রা HNI আছে, এদেরও নেটওয়ার্ক বেড়ে যাচ্ছে। ইন্ডিয়ার ইকোনমিক প্যাটার্নটা এরকম যে বড় লোকরা আরো বড় লোক হচ্ছে, আর বড় লোকরা যত বড় লোক হবে তত বেশি টাকা কি হবে, এরা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিকে দিবে ম্যানেজ করার জন্য, আর তত বেশি কি হবে, ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিদের ইনকামটা সমানে বাড়তে থাকবে। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির কোনো ফ্যাক্টরি বানাতে লাগে না, কোনো মেশিন বানাতে লাগে না, এতে পুরো প্ল্যাটফর্ম বেসড বিজনেস। এদের শুধু লাগে হচ্ছে RM লাগে, মানে রিলেশনশিপ ম্যানেজার। একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির কিন্তু মেন হচ্ছে RM, রিলেশনশিপ ম্যানেজার। কেন এরা কি করে, এই রিলেশনশিপ ম্যানেজাররাই এই যে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল এদের সঙ্গে কিন্তু এদেরকে পুরো ম্যানেজ করে, এদের সঙ্গে কথা বলা, এদের সাথে মিটিং করা, এদের কল অ্যাটেন্ড করা, কার কি সমস্যা আছে, কার কোন ফান্ডে ইনভেস্ট করতে হবে, কোন ফান্ড থেকে টাকা তুলতে হবে, সব কিছু ম্যানেজ করে। এরা কিন্তু খুব পড়াশোনা করার লোক হয়, মানে খুব হাই কোয়ালিটি ইকুইটি রিসার্চ অ্যানালাইস্ট, নাহলে কিন্তু এসব কাজ করতে পারবে না। কারণ যারা হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল, যারা প্রচুর পয়সাওয়ালা লোক, ওদের কাছে তারা যেতে পারবে যারা এই ব্যাপারটা জানে ভালো, কি করে ওয়েলথ ম্যানেজ করতে হবে, কি করে অ্যাসেট ম্যানেজ করতে হবে। এই জন্য ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি কি করে, ভালো ভালো সব RM কে এরা রাখে, অ্যাপয়েন্ট করে। এদের মেন অস্ত্র হচ্ছে এমপ্লয়ি, RM, রিলেশনশিপ ম্যানেজার। এবার যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, এই যে RM এর রিক্রুটমেন্ট বাড়ছে,
প্লাস এইচএনআই আল্ট্রা এইচএনআই এদের সংখ্যা বাড়ছে। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে শেয়ার বাজারের কিন্তু উঠানামার উপরে এইসব কোম্পানির বিজনেস ডিপেন্ড করে না, এরা কিন্তু এদের মধ্যে সেকুলার গ্রোথ আছে। ওই জন্য মনে করি নেক্সট 3 ইয়ার্স 5 ইয়ার্স 10 ইয়ার্সে দেখবেন ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিতে কিন্তু হিউজ অপরচুনিটি আছে, মানে ইনভেস্টররা কিন্তু প্রচুর পয়সা ছাপাতে পারবে এই ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিতে। আপনারা ভালো করে এই সেক্টরটাকে ট্র্যাক করুন। আমি যে 3টা কোম্পানির নাম দিলাম, এই 3টা কিন্তু বেস্ট কোম্পানি, আনন্দ রাঠি, 361 হচ্ছে নুভামা। আপনারা ট্র্যাক করুন, অ্যানালাইসিস করুন। আর মানে প্রত্যেকের পোর্টফোলিওতে একটা করে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি থাকা উচিত। প্রচুর স্কোপ আছে নেক্সট 3 ইয়ার্স 5 ইয়ার্স 10 ইয়ার্স ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিতে প্রচুর স্কোপ আছে। আপনারাও স্টাডি করুন। থ্যাংক ইউ।